বিপুল উৎসাহে দেশজুড়ে গণটিকা কার্যক্রম। চীন থেকে আসছে আরও 7.5 কোটি ডোজ। করোনায় 261 মৃত্যু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন। শিল্পী সমিতিতে পরিমণির সদস্যপদ স্থগিত। সক্ষতার দায়ে পুলিশ কর্মকর্তা সাকলাইনকে বদলি। হানি ফ্লাইওভার থেকে 7 বছর রাজস্ব পায়নি ঢাকা দক্ষিণ সিটি। সাবেক প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবিনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 25 বছরের বেশি বয়সী সবাইকে টিকার আওতায় আনতে রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। চলবে 12 আগস্ট পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতায় প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন 300 জনকে টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র বা সুরক্ষায় নিবন্ধনের কাগজ সাথে নিয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাসেল খানের রিপোর্ট। করোনা ভাইরাসের সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্ট ডেল্টায় সংক্রমণ যখন সর্বোচ্চ পর্যায়ে, তখন টিকা গ্রহণ আর মাস্ক পরিধানে বিকল্প নেই। এমন অবস্থায় বেড়েছে টিকা গ্রহণের আগ্রহ। গণটিকা কার্যক্রমে তাই প্রত্যাশার চেয়ে বেশি উপস্থিতি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতাধীন 129টি ওয়ার্ডে প্রতিদিন টিকা দেয়া হবে 300 জনকে। জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্ধারিত কেন্দ্রে গেলেই মিলবে টিকা, আর যারা নিবন্ধন করেছেন তারাও পাবেন গণটিকা কার্যক্রমের আওতায়। আমরা আইডেন্টি কার্ড নিয়ে এসে এখানে দিতেছি, এই জন্য অনেক সুন্দর, ভালো লাগতেছে। সরকারকে এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। জনগণ, নিরীহ মানুষ যারা আছে এরা পাচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে টিকা দিতে পেরে খুশি মানুষ, তবে অনেকে লাইনে দাঁড়িয়ে না দিতে পেরে ক্ষোভ জানান। আমি ঢোকার পরে বলতাছি টিকা শেষ, আবার বাইর করে দিল যে আপনাদের হবে না কালকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ সফল করতে কেন্দ্রে কেন্দ্রে কাজ করছেন জনপ্রতিনিধিরা। আমি কিন্তু আগে কোনো লিস্ট করিনি, যারা আমার আগে আসবে তারাই কিন্তু আগে যে যতজন আমরা এখানে টিকার আওতায় থাকবে ততজনই দিবে। পৃথিবীর বহু দেশ এখনো ভ্যাকসিন পায়নি, কিন্তু বাংলাদেশে এখন 1 কোটি মানুষ ভ্যাকসিন অলরেডি নিয়ে নিছে এবং প্রতিদিন ভ্যাকসিনের কার্যক্রম চলতেছে। মাননীয় প্রধানমন্ত্রী কারো কাছ থেকে অনুদান না নিয়ে পয়সা দিয়ে কিনে আনতেছে। কারণ একটাই, যে আমার বাংলার মাটির মানুষ যেন সুন্দর থাকে, সুস্থ থাকে। টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান ঢাকা উত্তর সিটি মেয়র। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, বয়স্ক নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে দেশ জুড়ে 18,000 কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলবে। শহরের লোকেরা টিকা মোটামুটি পেয়েছে, সেই তুলনায় গ্রামের যারা দরিদ্র লোক, বয়স্ক লোক, তারা সেইভাবে টিকা গ্রহণ করে নাই। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে উৎসাহ উদ্দীপনায় সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম। কর্মসূচি সফল করতে কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ, তবে অনেক জায়গায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। আর টিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকায়। 21 প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট 326টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতি কেন্দ্রে 600 জন টিকা নেওয়ার সুযোগ পান। রাজশাহী জেলার 73টি ইউনিয়নের 219 কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ড সহ জেলার 83টি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। সিলেট মেট্রোপলিটন এলাকা ও জেলার 3 শতাধিক কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, তবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। খুলনা মহানগর ও জেলায় 161টি কেন্দ্রে 307টি বুথে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় 93 এবং উপজেলায় 68টি কেন্দ্র রয়েছে। বরিশালে সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে টিকা গ্রহণকারীদের। জেলার ইউনিয়নগুলোতে সর্বনিম্ন 25 বছর বয়সী এনআইডি কার্ড নিয়ে গেলেই টিকা নিতে পারছেন, তবে সিটি কর্পোরেশন এলাকায় SMS পাওয়ার মাধ্যমে টিকা দেয়া হচ্ছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ওয়ার্ড এবং জেলার ইউনিয়ন পর্যায়ে 269টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া চাঁদপুর, লক্ষ্মীপুর, রাজবাড়ী, পাবনা, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাদারীপুর, নোয়াখালী, নওগাঁ, নারায়ণগঞ্জ, নীলফামারী, জামালপুর, টাঙ্গাইল, মাগুরা, কুমিল্লা, রাঙামাটি, গাইবান্ধা, হিলি, হবিগঞ্জ, কুষ্টিয়া, গাজীপুর, ভোলা, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই গণটিকাদান কর্মসূচি। এদিকে রেজিস্ট্রেশনের নামে অর্থগ্রহণ, টিকা সংকট, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অব্যবস্থাপনার মধ্য দিয়ে ময়মনসিংহের বালুকায় চলছে গণটিকা কার্যক্রম। গ্রহীতারা জানান, জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই টিকা দেওয়ার নির্দেশনা থাকলেও এখানে অর্থের বিনিময়ে অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না। আইডি কার্ড দেওয়া টিকা দেওয়ার কথা, নিবন্ধন দিচ্ছে না তো। ফর্মটা করতে 40 টাকা করে দিচ্ছে। অভিভাবকবিহীন অবস্থা থাকার কারণে আমি এখানে চেয়ারম্যান মেম্বার কাউকেই পাই না। মাসুমা লিসা, 21 টেলিভিশন। চীন থেকে সিনোফার্মে 7.5 কোটি টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিএসএমএমইউ কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, চীন যদি শর্ত ঠিক রাখে তাহলে নভেম্বরের মধ্যেই পর্যায়ক্রমে সব টিকা দেশে আসবে। এদিকে করোনায় 24 ঘন্টায় 261 জনের মৃত্যু হয়েছে। শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন 101 জন। নতুন শনাক্ত 8136। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাথমিক পর্যায়ে 357 শয্যা নিয়ে চালু হলো হাসপাতালটি। পর্যায়ক্রমে 1000 শয্যায় উন্নীত করা হবে। 40টি আইসিইউ বেড সহ বাকি শয্যাগুলো থাকবে কেন্দ্রীয় অক্সিজেন লাইনের আওতায়। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রেফার্ড রোগী ছাড়া আর কোনো করোনা রোগী এই হাসপাতালে ভর্তি করা হবে না। আমরা জানি ঢাকা শহরে যে হাসপাতালগুলো আছে সেগুলো মোটামুটি প্রায় পরিপূর্ণ। তাইলে পরে অন্য জায়গা থেকে যখন রেফার্ড হবে সেখান থেকে এখানে আসবে। এছাড়া যদি সাধারণ রোগীরাও এখানে আসতে থাকে সমস্ত জায়গা থেকে, তাহলে পরে কিন্তু এটা সামাল দেওয়া সম্ভব হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে বেড বাড়ানোর সুযোগ নেই, সংক্রমণ কমাতে হবে। চীন থেকে নতুন করে আরো 6 কোটি ডোজ টিকার চুক্তি করা হবে বলেও জানান তিনি। আগের যে 1.5 কোটি কনফার্ম চুক্তি ছিল তার সাথে আরও 6 কোটি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন। এখন আমরা চুক্তিবদ্ধ হয়ে যাব এই 6 কোটি নতুন টিকা সিনোফার্মের আনার জন্য। সিনোফার্ম কমিটমেন্ট ঠিক রাখে তাহলে পরে আমরা নভেম্বরে আমরা 2 কোটি, অক্টোবরে 2 কোটি এবং অন্যান্য মাসে যে এই আগস্ট মাস পর্যন্ত প্রায় একই রকমভাবে আমরা পাবো। আগস্ট মাসে একটু কম পাবো। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনায় 24 ঘন্টায় আরো 261 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত 8136। মোট শনাক্ত 13,43,396। সুস্থ হয়েছে 16,000-এরও বেশি। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 25.65% এবং মৃত্যু 1.67%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 101 জন। চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে 62 জনের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে একদিনে করোনা ও উপসর্গে 20 জেলায় 149 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়েছে ময়মনসিংহ, রাজশাহী, চুয়াডাঙ্গা ও গাজীপুরে। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। বরিশাল বিভাগে 23 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 8 জন ও উপসর্গে মারা গেছে 15 জন। নতুন শনাক্ত 195 জন, যা গত 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন করোনায়, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 29.39%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 4 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 5 জন। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরও 3 জন। রাজশাহীতে সংক্রমণ হার 30.21%। রংপুরে করোনার উপসর্গ নিয়ে 5 জন এবং করোনায় 3 জন সহ 8 জন মারা গেছেন। শনাক্তের হার 24.71%। কুষ্টিয়ায় 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 8 জন করোনায় ও 1 জন উপসর্গ ছিল। শনাক্তের হার 34.24%। চুয়াডাঙ্গায় 6 জনের মৃত্যু হয়েছে। 3 জন করোনা ও 3 জন উপসর্গে মারা গেছেন। শনাক্তের হার 16.98%।
দিনাজপুরে করোনায় 4 জন ও উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। 556 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 64 জন। গাজীপুরে নতুন করে আক্রান্ত হয়েছে 186 জন। সংক্রমণ হার 60.78%। মারা গেছেন 8 জন। রত্না জামান, 21 টেলিভিশন। মাদক মামলায় নায়িকা পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর পরিমণির সঙ্গে সম্পর্কের আলোচনায় থাকা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনকে বদলি করা হয়েছে। এদিকে পরিমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মানিক শিকদারের রিপোর্ট। আলোচিত নায়িকা পরিমণি ও একার গ্রেফতার এবং মাদক মামলায় বিব্রত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি জরুরি সভার আয়োজন করে। সভা শেষে পরিমণির সদস্যপদ স্থগিতের ঘোষণা দেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্ব 7/8/2021 তারিখের গঠনতন্ত্রের যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। মাদক মামলায় গ্রেফতার পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে শুক্রবার রাতে গুলশান থেকে আটকের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পরিমণির সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় থাকা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বদলি করা হয়েছে। দুপুরে এডিসি সাকলাইনকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এক আদেশে ডিবি থেকে ডিএমপির দাঙ্গা দমন বিভাগে বদলি করা হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতির কারণে হানি ফ্লাইওভার থেকে টানা 7 বছর রাজস্ব পায়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এমন অভিযোগ করে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, এতে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে দক্ষিণ সিটি। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর গত অর্থ বছর প্রায় 6.5 কোটি টাকা আদায় হয়েছে। মনিরুল ইসলামের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। 11.7 কিলোমিটার দৈর্ঘ্যের মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। 2300 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উড়াল সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করা হয় 2013 সালের অক্টোবরে। নির্মাণ খরচ তুলতে বসানো হয় টোল প্লাজা। টোল আদায় হলেও টানা 7 বছর এই খাত থেকে প্রাপ্তি আদায়ে উদাসীন ছিলেন তৎকালীন মেয়র সাইদ খোকন। এতে রাজস্ব হারায় দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে দায়িত্ব নেয়ার পর থেকে কর আদায়ের গুরুত্বপূর্ণ খাতটিতে মনোযোগী হন নতুন মেয়র। আমাদেরই অবকাঠামো, তো সেই প্রেক্ষিতে আমাদের সাথে যে চুক্তির আলোকে আমরা একটি রাজস্ব আহরণ আমাদের এটা প্রাপ্য, কিন্তু দেখা গেছে যে এটা নির্মাণ হওয়ার পর থেকে গত বছর পর্যন্ত কোনো রকম কোনো রাজস্ব এখান থেকে আহরণ হয়নি। গত আর্থিক বছরে আমরা প্রায় 6.31 কোটি টাকা শুধুমাত্র মেয়র হানিফ ফ্লাইওভার থেকেই আমরা আয় করতে সক্ষম হয়েছি। মেয়র জানান, শুরু থেকে নজরদারি থাকলে সিটি কর্পোরেশনকে রাজস্ব বঞ্চিত হতে হতো না। তারা দেখাতে চেয়েছিল, প্রথমে আমাদের সাথেও বলছিল যে সেই পরিমাণ তারা যান চলাচল সেখানে হয় না, কিন্তু আমরা যখন এই ব্যাপারে চাপটা দিলাম এবং আমরা বললাম যে তাহলে আমরা নিচে এটা দরকার হলে আমরা ওইখানে টোল প্লাজা লাগাবো, তখন কিন্তু তারা রাজি হয়েছে। আসলে এই ব্যাপারে হয়তো বা নজর দেওয়া হয়নি, এটা মনে হয় সেভাবে নজর দেওয়া হয়নি, কিন্তু প্রথম দিন থেকে নজর দিলে আমার মনে হয় যে আমরা এই দীর্ঘদিনের প্রাপ্তিটা থেকে আমরা বঞ্চিত হতাম না। সামনের অর্থ বছরগুলোতে নতুন কর আরোপ না করে নিজস্ব প্রাপ্তি বুঝে নিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে চায় দক্ষিণ সিটি কর্পোরেশন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আবর্জনা ডাম্পিং স্টেশনে জমা দিলে পথ শিশুদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা ঢাকা উত্তর সিটি মেয়রের। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পানি জমতে পারে এমন আবর্জনা পথ শিশুরা ডাম্পিং স্টেশনে জমা দিলে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নগর ভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে
প্রতি শনিবার সকাল 10টায় 10 মিনিট নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার করার আহ্বানে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় উত্তরের মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার রাখারও আহ্বান জানান তিনি। আমরা চাচ্ছি অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, বিশেষ করে কনস্ট্রাকশন বাসাবাড়িতে আমাদের যে তথ্য আছে সেই তথ্য মতন আমরা দেখছি প্রায় 60 থেকে 65% কনস্ট্রাকশনের বাসাবাড়িতে আমরা এই লার্ভাটা দেখতে পাচ্ছি। পানি জমে থাকে এমন প্লাস্টিক কাপ, ডাবের খোসা, ফেলে দেওয়া টায়ার সহ আবর্জনা আঞ্চলিক ডাম্পিং অফিসে জমা দিলে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন মেয়র। টোকাইরা যারা আছে আমি তাদেরকেও বলবো, অথবা যে কেউ যদি যেগুলোতে পানি জমে সেই পাত্রগুলো যদি আমাদের ওয়ার্ডের কাছে নিয়ে আসে, ওয়ার্ড কাউন্সিলের অফিসে নিয়ে আসে, অথবা আমাদের আঞ্চলিক দপ্তরে নিয়ে আসে, এগুলোকে তাদেরকে আমরা পুরস্কৃত করব পয়সা দিয়ে, নগদ টাকা দিয়ে। ডাবের খোসা 6 টুকরো করে না ফেললে ডাব বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন উত্তরের মেয়র। যদি 6টি টুকরা করে না কাটে সেই ডাবওয়ালাকেও আমাদের সেখানে কোনো ডাব বিক্রি করতে পারবে না। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কঠোর বিধিনিষেধের নির্দেশনা অমান্য করায় গাজীপুরের চন্দ্রা থেকে আজও 35টি দূরপাল্লার বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহন চালানোর অভিযোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে বাসগুলো আটক করা হয়। শুক্রবার রাতে চেকপোস্টে এসব গাড়ি আটক করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্যর পাশাপাশি যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করে আসছিল এসব দূরপাল্লার গাড়ি। ভারতের দেয়া 30টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছে। বেনাপোল স্থলবন্দরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে অ্যাম্বুলেন্সগুলো। এবছর বাংলাদেশ সফরের সময় করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারকে 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকিগুলো সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে আসবে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। এর আগে উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি দেশে পৌঁছায় 21 মার্চ। শোকাবহ আগস্ট। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বিচারকে রুদ্ধ করতে মুশতাক জিয়া চক্র জারি করে ইনডেমনিটি অধ্যাদেশ। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা লঙ্ঘন করে এভাবে বিচারের পথ রুদ্ধ করার নজির আর দ্বিতীয়টি নেই। যতদিন পৃথিবী থাকবে মুশতাক ও জিয়ার নাম বিশ্বাসঘাতক মীর জাফরের মতোই ইতিহাসে উচ্চারিত হবে বলে মনে করেন আইনজ্ঞরা। কুখ্যাত ইনডেমনিটি বাতিলের মধ্য দিয়ে ন্যায় বিচার ও আইনের শাসনের দুয়ার খুলে বলে মন্তব্য তাদের। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের সূচনা হয় কালো অধ্যায়ের। ৭৫-এর ১৬ই আগস্ট জারি করা হয় সামরিক আইন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান স্থগিত করে ক্ষমতা নেন খন্দকার মোশতাক। আর জাতির পিতাকে সপরিবারে হত্যাকারীরা আশ্রয় নেন বঙ্গভবনে। প্রতিরক্ষা প্রধান করা হয় জেনারেল খলিলকে, আর সেনাপ্রধান হন জেনারেল জিয়া। ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাকাণ্ডকে আড়াল করতে ৪২ দিনের মাথায় ২৬ সেপ্টেম্বর জারি করা হয় ইনডেমনিটি অধ্যাদেশ। খন্দকার মোশতাক স্বাক্ষরিত এই অধ্যাদেশে বলা হয়, ৭৫-এর ১৫ই আগস্ট ভোরে বলবৎ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট সহ কোনো আদালতে মামলা বা আইনি প্রক্রিয়া চালানো যাবে না। আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব MH রহমানের স্বাক্ষরে জারি হয় প্রজ্ঞাপন। জেনারেল জিয়ার শাসনামলে ১৯৭৯ সালের ৯ জুলাই বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধী শাহ আজিজ সংসদে উত্থাপন করেন পঞ্চম সংশোধনী। এর আওতায় ৭৫-এর ১৫ই আগস্ট থেকে ৭৯-র ৯ এপ্রিল পর্যন্ত জারিকৃত রাষ্ট্রপতির সকল আদেশকে বৈধতা দিয়ে সংবিধানের চতুর্থ তফসিলের ১৮ অনুচ্ছেদে যুক্ত করা হয়। দীর্ঘ ২১ বছর পর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করলে ১৯৯৬ সালের ১২ই নভেম্বর ইনডেমনিটি বাতিল করা হয়।
এই দায় মুক্তির জন্য মুস্তাক জিয়ার নাম মীর জাফরের মতোই ইতিহাসে উচ্চারিত হবে বলে মন্তব্য করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। 15ই আগস্টের পরে জিয়া খুনি জিয়া ক্ষণে ক্ষণে বঙ্গভবনে গমন করত এবং অন্যান্য খুনিদের সাথে দফায় দফায় বৈঠক করেছে। ইনডেমনিটি বাতিলের পর আইনের শাসন প্রতিষ্ঠা পায়, খুলে যায় ন্যায় বিচারের পথ, জাতীয় 4 নেতা হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়। ফান্ডামেন্টাল রাইট, বেসিক হিউম্যান রাইট এবং রুল অফ ল এই সবগুলোরই ভায়োলেটিভ হচ্ছে দ্যাট ভেরি ইনডেমনিটি অর্ডিন্যান্স অফ 1975। এটা ইট গোজ উইদাউট সেইং, যে কোনো লোক এটা বলবে। কনস্টিটিউশনের পার্টি হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে অ্যাপিলেট ডিভিশন বলেছে যে না, এটা কনস্টিটিউশনের পার্ট হয়নি। এটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি দেওয়া হয়েছিল বটে, কিন্তু এটা কনস্টিটিউশনের পার্ট কখনোই হয়নি। বঙ্গবন্ধু খুনিদের বিচার হলেও ষড়যন্ত্রের পেছনের কুশীলবদের চিহ্নিত করতে একটি কমিশন গঠনের দাবি আইনজ্ঞদের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল, তালেবানদের হাতে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা খুন। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। হেরিটেজ হিসেবে ঘোষিত চট্টগ্রামের সিআরবি এলাকা ধ্বংস করে কোনো প্রকল্প বাস্তবায়ন হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এমন মন্তব্য নাগরিক সমাজের। দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সিআরবি রক্ষায় আইইবির প্রকৌশলীদের সাথে নাগরিক সমাজের মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল হাসপাতাল নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে। চট্টগ্রামের সব সংবেদনশীল মানুষ সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করছেন বলে এই সময় উল্লেখ করেন বক্তারা। আইইবির সভাপতি প্রবীর কুমার সেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ও নাগরিক সমাজের চেয়ারম্যান ডক্টর অনুপম সেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি ও নাগরিক সমাজের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রথমবারের মতো গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ আবাদ শুরু হয়েছে। ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা এই তরমুজ আবাদে উৎসাহিত হচ্ছেন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। চট্টগ্রামের সাতকানিয়ায় নিজের 42 শতক জমিতে প্রথমবারের মতো বর্ষাকালীন তরমুজের আবাদ করেন আবুল হোসেন। গোল্ডেন ক্রাউন জাতের হলুদ রঙের এই তরমুজ চাষাবাদে খরচ পড়েছে 72,000 টাকা। ফলনও ভালো হয়েছে। এর মধ্যে 2.5 লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে আমাদের এই কৃষক ব্যাপারীরা এখানে আসেন। আমরা এখান থেকে 1 থেকে 3 লক্ষ টাকা মূল্য চাইছিলাম। চাইতে এরা এক করে দিয়ে আমি 2.5 লক্ষ টাকা দিয়ে তরমুজ কাঠটা বিক্রি করছি। প্রচুর চাহিদা আছে বিধায় আমি 2.5 লক্ষ টাকা দিয়ে নিচ্ছি। হয়তো আমার বিশ্বাস এই 2.5 লক্ষ টাকা থেকে প্রচুর একটা লাভবান হতে পারবো। 60 থেকে 70 দিনের মধ্যে পরিপক্ক হওয়ায় নতুন জাতের এই তরমুজ সারা বছর উৎপাদন করা যায়। 1 বছরের মধ্যে ফসলটা 3 বার করা যাবে। তো আমরা আমাদের কৃষক এখানে এটা করে লাভবান হওয়ার কারণে এই এলাকার অন্য কৃষক উদ্বুদ্ধকরণ হয়ে আমার কাছে বিভিন্ন রকম ফোন করতেছে। কৃষি বিভাগ বলছে, পুষ্টিকর ও লাভজনক ফসল হিসেবে এই তরমুজ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। আশা করছি আমরা আগামীতে এই তরমুজ আবাদটা এই এলাকায় বৃদ্ধি পাবে এবং কৃষকরা এই উচ্চ ফলনশীল এবং উচ্চ হাই ভ্যালু ক্রপটা করে তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবে। এর ফলে করোনা মহামারীর মধ্যেও কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে বলছেন তারা। রত্না জামান, 21 টেলিভিশন। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমায় 3 দিনের ব্যবধানে পাইকারি দাম বেড়েছে কেজিতে 3 টাকা। আগে প্রতি কেজি পেঁয়াজ 25 থেকে 31 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 28 থেকে 34 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দাম বাড়তি হয় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। আর বন্দরের ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত গরমে আমদানি করা পেঁয়াজের মান খারাপ হওয়া এবং লকডাউনের কারণে চাহিদা কমায় বেচাকেনা কমেছে। এসব কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। শেষ করছি একটি মানবিক আবেদন দিয়ে। বিরল রোগে আক্রান্ত একই পরিবারের 3 সন্তান।
চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল সব বিক্রি করেছেন বাবা। তবু এখন অর্থের অভাবে বন্ধ রয়েছে তাদের চিকিৎসা। ঘটনাটি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বলিহন গ্রামে। প্রতিনিধি SM জসিমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসরিন। রমাকান্ত, জয়ন্ত ও হরিদ্র একসময় স্কুলে যেত, ছিল দুরন্তপনা, আবার বাবার কাজেও করত সহযোগিতা। কিন্তু বড় হওয়ার পাশাপাশি একে একে তিনজনেরই হাত পা শরীর শুকিয়ে কঙ্কালসার হয়ে যায়, তেমন নড়াচড়া করতে পারে না আর। যেগুলা টাকা ছিল যে চিকিৎসা করার জন্য একটা গাই গরু ছিল, ওটা দিয়ে বিক্রি করে নেয়, 6 লাখ চিকিৎসা করলো। ভাইয়া ফের দিয়ে সময় মাল লাগাই দিচ্ছে, আর 6 লাখ ফের খাবার টানা কানছে, ওর বাপ ফের কুন্টি পাবে তা খিলাবে। বিত্তবান বা সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা পায়নি। সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে ঘরের ঘটি বাটি সহায় সম্বল বিক্রি করেছেন বাবা। এখন অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। মা কাজলি রানীর স্বপ্ন ছিল 3 সন্তান লেখাপড়া করে একদিন বড় হবে, দূর করবে পরিবারের অভাব। কিলাই দিবা হয় ভাত, 6 লাখ সিনান ধুনান, বাথরুমে যায় একবার নিয়ে যাওয়া হয়, 3বার কত আমি তো আরাম বিরাম কোনো নাই। এদিকে চিকিৎসক জানান এই রোগের নাম ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা গেলে সুস্থভাবে বেঁচে থাকা যায়। এটা একটা জেনেটিক অসুখ। এটা ডায়াগনোসিস করতে গেলে আমাদের ক্রোমোজোম অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস করে কনফার্ম করতে হয়। ওই যে ছোট বাচ্চাটা যে আছে তার এখনো সে পর্যায়ে যেহেতু যায়নি, তাকে সে পর্যায়ে যেন না যায় সে কারণে আমাদের কিছু কাজ আছে। এটার সাথে ফিজিওথেরাপি এবং অন্যান্য রিলেটেড জিনিস আছে যেগুলো আমরা টেলিমেডিসিনের মাধ্যমে নির্ধারণ করতে পারবো। সমাজের বিত্তবানরা একটু সহায়তার হাত বাড়ালেই সুস্থ জীবন ফিরে পাবে 3টি সন্তান, সেই আশায় অসহায় বাবা মা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিপুল উৎসাহে দেশজুড়ে গণটিকা কার্যক্রম, চীন থেকে আসছে আরও 7.5 কোটি ডোজ। করোনায় 261 মৃত্যু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন। শিল্পী সমিতিতে পরিমণির সদস্যপদ স্থগিত, সক্ষতার দায়ে পুলিশ কর্মকর্তা সাকলাইনকে বদলি। হানি ফ্লাইওভার থেকে 7 বছর রাজস্ব পায়নি ঢাকা দক্ষিণ সিটি, সাবেক প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।